আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরিশেষে তুমি গল্পের প্রথম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আজকে আমি পৃথিবীর প্রথম কোনো সন্তান হিসেবে নিজের বাবার গালে থাপ্পড় মারলাম। হ্যাঁ, আমি আমার বাবার গালে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে বললাম, তুই আমাকে ধর্ষক বলছিস? আমার কথা না ভেবে তুই নিজের কথা ভাব। তুই তো সেক্স পাগল একজন মানুষ। আমার মা মারা যাওয়ার আগেই আরেকটি বিয়ে করেছিলি। তোকে আমার বাবা বলে কোনোদিন পরিচয়টা দিতে ইচ্ছে করেনি। আজকে তুই আমার মন থেকে উঠে গেছিস। একজন বাবা কখনো তার ছেলেকে এভাবে ধর্ষক বলতে পারে না, আর একজন সন্তানও কখনো তার বাবার গায়ে হাত তুলতে পারে না। কাজেই আজকে থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। তুই আমার বাবা না। মা মারা যাওয়ার পর এই পৃথিবীতে আমার কখনো কেউ ছিল না, আজও নেই। সবাই শুধু আমাকে করুণা দেখিয়েছে। সেই রাতে বাবা লজ্জায় আমার রুম থেকে চলে যায়। পরের দিন আমাকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দেয়। আমিও থাকার জন্য জোর করিনি, কারণ আমি জানতাম এমন কিছুই হবে। তাই রাতে কিছু টাকা চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিলাম। আমার সৎ মায়ের যত গয়নাগাটি ছিল সবকিছু আমার ব্যাগের ভেতরে রেখে দিয়েছিলাম, কারণ এগুলো এক সময় আমার মায়ের ছিল। এগুলোর দাবিদার আমি। আমার মাকে যারা মৃত্যুর কয়েকদিন আগেও সুখে থাকতে দেয়নি, আমি তাদের কাছে আমার মায়ের কোনো কিছু রেখে যেতে পারি না। আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসি। আমি বুঝতে পারি এত বড় দুনিয়াতে এত এত মানুষ থাকলেও আমার কোনো আপন মানুষ নেই। এত বড় দুনিয়াতে আমার থাকার কোনো জায়গা নেই। একজন মানুষ আছে যাকে আমি অনেকদিন ধরে চিনি, হয়তো বা ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এখন সেই মেয়েটার জন্যই বেঁচে আছি। না হলে অনেক আগেই অবহেলার এই সস্তা জীবনটা শেষ করে দিয়ে না ফেরার দেশে চলে যেতাম। কি আপনারা কিছুই বুঝতে পারছেন না? তাহলে চলুন আপনাদের ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে আনি। তোমরা জানো, তোমরা চাইলে যে কোনো ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্নিং করতে পারো। এছাড়া অনেক সহজ গেম রয়েছে যেগুলো খেলে তোমরা আর্নিং করতে পারো। আমি কথা বলছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম 1x কে নিয়ে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বের বড় বড় ইনফ্লুয়েন্সাররা। আর এই আর্নিং প্ল্যাটফর্ম দিচ্ছে আমার সব সাবস্ক্রাইবারদেরকে ফ্রি স্পেনের মাধ্যমে অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ। তাই যদি তুমি এখনো এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। কমেন্ট বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করো। লিঙ্কটিতে ক্লিক করে তোমার পুরস্কার বুঝে নাও। আর হ্যাঁ, অবশ্যই পুরস্কার পেতে প্রোমোকোড রিদওয়ান এফ ব্যবহার করে রেজিস্ট্রেশন করো। তোমার পুরস্কার তুমি লোকাল ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবে, অথবা উপার্জিত অর্থ বিকাশ এবং নগদের মাধ্যমে খুব দ্রুতই উত্তোলন করতে পারবে। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, অথবা গুগলে গিয়ে 1xbet অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড রিদওয়ান এফ ব্যবহার করে বোনাস পাও। আমার মামাতো বোন যেদিন কান্নাভেজা কণ্ঠে বাড়ির সবার সামনে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিতে চেয়েছিলাম, তার গায়ে হাত দিয়েছি, তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করতে চেয়েছিলাম, সেদিন আমার মামা আমাকে নানু বাড়ির সবার সামনে কষে একটা থাপ্পড় মেরে তাদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি সেদিন খুব নিরুপায় হয়ে সবার দিকে নিরীহ চোখে তাকিয়েছিলাম। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার এই বাড়িতে থাকাটা কারো কখনো পছন্দ ছিল না। সবাই আমার প্রতি অনেক বিরক্ত ছিল। করুণা করে তারা এতটা দিন আমাকে থাকতে দিয়েছিলেন। আমি সবার কাছে বোঝা হয়েছিলাম এতদিন, তাই তারা আমার চলে যাওয়াতে দুঃখী নয় বরং সুখী। আমার যখন 12 বছর বয়স তখন আমার মা কঠিন এক রোগে অসুস্থ হয়ে পড়েন। আমার মা অসুস্থ থাকা অবস্থায় বাবা দ্বিতীয় বিয়ে করেন। মাও বাবার বিয়েতে কিছু বলেননি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার আর বেশি দিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকা হবে না। মা হয়তো বুঝতে পেরেছিলেন বাবার কাছে আমি সুখী থাকবো না, তাই মৃত্যুর আগে মামাদের কাছে আমাকে রেখে গিয়েছিলেন। সেখান থেকেই আমার মামা বাড়িতে থাকা শুরু। মামা বাড়িতে থেকেই আমি ইন্টার পাস করে অনার্সে পড়ছি। আমার কয়েকটা মামাতো বোন ছিল, তার মধ্যে একজন ছিল অনিতা, যে মেয়েটার সাথে প্রথম থেকেই আমার জমতো না। শহরের মেয়েরা যেমন, সে তাদের থেকে একটু বেশি স্মার্ট, তাই হয়তো আমার মতো সহজ সরল আনস্মার্ট মানুষকে সবসময় এড়িয়ে চলতো। আমি বুঝতে পারতাম আমার তাদের বাড়িতে থাকাটা তার পছন্দ নয়, কিন্তু তার বাবা চায় আমি যেন তাদের বাসায় থেকে মানুষের মতো মানুষ হই। তাই সে এটা নিয়ে কিছু বলতে পারে না, কারণ মৃত্যুর সম্ভাবনা আমার মাকে তার বাবা কথা দিয়েছিলেন আমাকে তিনি তার কাছে রাখবেন। কিন্তু আজকে সেই কথাটা তিনি রাখার প্রয়োজন মনে করছেন না, কারণ আমি যে তার মেয়ের ইজ্জত নিতে চেয়েছিলাম। আর পৃথিবীর কোনো বাবা চাইবেন না তার ঘরে কোনো ধর্ষক থাকুক। তাই আমি আমার মামাকে কোনো দোষ দেই না, কারণ তার জায়গায় আমি থাকলে হয়তো এমনই করতাম। তবে মানুষ যে নিজের প্রয়োজনে পৃথিবীর সবচাইতে জঘন্যতম কাজটা করতেও একবারও ভেবে দেখবে না, সেটা আজ খুব করেই বুঝতে পারছি। আর সেটা যদি অপছন্দের মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার মামাতো বোন অনিতাকে যখন একটা ছেলের সাথে দিনের বেলায় আবাসিক হোটেল থেকে বের হতে দেখলাম, তখন আমি তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি ছেলেটা কে। যদিও বুঝতে পেরেছিলাম ছেলেটা তার বয়ফ্রেন্ড, তবুও জিজ্ঞেস করার পর সে বলল জাস্ট ফ্রেন্ড। তারপর ছেলেটা চলে গেল। আমি যখন তাকে বললাম কাজটা তুমি ঠিক করনি, প্রেম করছো ভালো কথা, তাই বলে কি নিজের বয়ফ্রেন্ডের অন্যায় নোংরা চাহিদাগুলো পূরণ করতে হবে? এটা ভালোবাসা নয়। আমি মামার কাছে সব বলে দিব। তারপরেই আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি কেউ নেই। অনিতা আমার রুমে এসে আমাকে বোঝাতে শুরু করলো আমি যা দেখেছি তা যেন কাউকে না বলি, কিন্তু আমি তার কথায় কোনো গুরুত্ব দিলাম না। আর সেটার ফল সবাই বাসায় আসার পরেই পেলাম। আমি কোনোদিন স্বপ্নেও
ভাবিনি একটা মেয়ের মনে এমন কিছু থাকতে পারে। আমার কথাটা কেউ বিশ্বাস করবে না, আর আমি কাউকে বলতেও চাই না। যারা আমাকে বিশ্বাস করে না, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তাদের ভালো মন্দ সম্পর্কে ভাবার কোনো প্রয়োজন মনে করলাম না। মায়ের মৃত্যুর পর এখন মনে হলো পৃথিবীটা অনেক ছোট, কেননা আজকে আমাকে বোঝার মতো কোনো মানুষ নেই। এজন্যই মিথ্যা একটা অপবাদ দিয়ে নিজের মামা মামিরাও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে এসব কথা ভাবছি। 2 দিনের এই দুনিয়া, আমি যদি সৎ থাকি তাহলে আল্লাহ তাআলা ঠিকই আমাকে হালালভাবে কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। আর রিজিকের মালিক তো আল্লাহ, তাই আমি আর কোনো কিছুই টেনশন করছি না। সব অপবাদ মাথায় নিয়ে অজানা গন্তব্যে হাঁটছি। তখন একটা কথা খুব করে মনে পড়ছে, আজকে যদি মা থাকতো তাহলে হয়তো এই নিষ্ঠুর পৃথিবীতে আমার এতটা একা লাগতো না, হয়তো এতটা কষ্ট হতো না। এদিকে অনিতা তো মহা খুশি, খুশি না হয়ে যাবে কোথায়? তার তো গোপন তথ্য আমি ছাড়া আর এই দুনিয়াতে কেউ জানে না। তবে আমি চাইলে সবকিছু বলতে পারতাম, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবে না। কিভাবেই বা বিশ্বাস করবে? কারণ তাদের মেয়ে তাদের কাছে আগে, আর আমি কাউকে বিশ্বাস করানোর প্রয়োজনও মনে করছি না। অনিতা তার বয়ফ্রেন্ড সাইমনকে কল করলো। সাইমন কলটা রিসিভ করে বলল, হ্যাঁ জান বলো। অনিতা তখন বলল, জান কাজ হয়ে গিয়েছে, ওই ছোট লোকের বাচ্চাটাকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে বাবা। সাইমন তখন বলল, সত্যি বলছো জান? অনিতা তখন বলল, হ্যাঁ জান সত্যি বলছি। সাইমন তখন বলল, জান আমরা আবার দেখা করব, এখন আর তো আমাদের মাঝে বাধার কেউ নেই, আমরা চাইলে আবার দেখা করতে পারি, আর তোমাকে একটু আদরও করতে পারবো। অনিতা তখন বলল, হ্যাঁ অবশ্যই, কেন না, তবে কয়েকটা দিন যাক, বাসার সবকিছু একটু ঠিক হোক, তোমাকে বাসায় নিয়ে আসবো। সাইমন তখন বলল, ঠিক আছে জান। এই বলে সাইমন কলটা কেটে দিল। এদিকে আমার সৎ মা আমার বাবাকে বলল, তোমার সেই অপদার্থ ছেলেটা আমার গয়না আমাদের টাকা চুরি করে ভাগছে। বাবা তখন বলল, ও আমার ছেলে না, ওর কথা আর বলবে না, যা হয়েছে তা হয়েছে, তোমাকে আমি নতুন করে আবার কিনে দিব। একজন ধর্ষকের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এদিকে আমি রাস্তা দিয়ে হাঁটছি, সিদ্ধান্ত নিলাম যে টাকাগুলো আছে সেটা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তারপর সেইখানে কিছু একটা করে নিজের জোগাড়টুকু নিজে করে নিব। কিন্তু আমি কোনোভাবে গহনাগুলা বিক্রি করব না, কারণ এই গহনাগুলা আমার মায়ের শেষ সম্বল। এই স্মৃতিগুলো আমি কখনো হারাতে চাই না, যতই কষ্ট হোক না কেন এটা আমি কোনোভাবেই হারাবো না। অবশেষে হাঁটতে হাঁটতে আমি রেল স্টেশনে চলে আসলাম। একটা টিকিট কেটে নিলাম ঢাকায় যাওয়ার জন্য। আমার কাছে যে টাকা আছে তা দিয়ে আমি কয়েকটা দিন ভালোভাবেই কাটাতে পারবো, তবে টাকাগুলো শেষ হওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। কারণ আপনারা সবাই হয়তো জানেন, বসে বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়, আর আমিও চাই না কারো কাছে হাত পাততে। যা করব নিজের পরিশ্রমে। টিকিটে লেখা আছে রাত 9টায় ট্রেন আসবে। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম আরো প্রায় 1 ঘন্টার মতো আছে, তাই সেখানে থাকা বেঞ্চে আমি বসে আছি ট্রেনের অপেক্ষায়। হঠাৎ ফোনটা বেজে উঠলো, দেখলাম ফুলরানী কল করেছে। তখন আর বুঝতে বাকি রইল না যে আমার ভালোবাসার মানুষটা আমাকে কল দিয়েছে। আমি তার জন্যই বেঁচে আছি এখনো, কারণ আমার এই দুনিয়াতে ও ছাড়া আপন কেউ নেই। তখন আমি তার কলটা রিসিভ করলাম। রিসিভ করা মাত্রই ফুলরানী বলে উঠল, সাজিদ তোমার নামে এগুলো আমি কি শুনেছি, এগুলো তো আমার বিশ্বাস হচ্ছে না। পুরো গ্রামে তোমার নামে বদনাম শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমি এসব কিছু বিশ্বাস করি না। আমি জানি তুমি এমন না, আর যাই হোক আমার মানুষটা এমন কখনোই হবে না। কি হয়েছে সবটা আমাকে খুলে বলো। ও হ্যাঁ, আপনাদের তো এত কিছুর মাঝে আমার নামটা বলতেই ভুলে গেছি। আমার নাম সাজিদ, আপাতত এতটুকুই জেনে রাখুন, বাকিটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। তখন আমি ফুলরানীকে বললাম, তা আর নতুন কি, তুমি তো জানো মা মারা যাওয়ার পর থেকে এই দুনিয়ার সবাই শুধু আমার উপর করুণাই করেছে, কেউ আমার আপন হয়নি, শুধু আপন সাজার নাটকই করেছে। একমাত্র তুমি, যে কিনা আমাকে বোঝার চেষ্টা করেছে, আমাকে বুঝেছে, যে কিনা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। তখন সে বলল, এসব বলিও না তুমি, কি হয়েছে আমাকে বলো, আর তুমি এখন কোথায় আছো? আমার অনেক টেনশন হচ্ছে তোমার জন্য। তখন আমি বললাম, আমার জন্য টেনশন করিও না, কোনো একদিন ইনশাআল্লাহ আবার ফিরে আসবো এই শহরে। আপাতত আমি চলে যাচ্ছি, সকল অপবাদ সকল কষ্ট নিয়ে আমি এই শহর থেকে বিদায় নিচ্ছি। তুমি যা শুনেছো ততটুকুই থাক, আমি আর কিছু বলতে চাই না, তোমার সাথে আমি পরে কথা বলবো। তখন ফুলরানী আবার বলে উঠল, কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও আমাকে। তখন আমি বললাম, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি, আমার জন্য দোয়া করিও, যাতে একদিন মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসতে পারি। এই বলে কলটা রেখে দিলাম, কেননা বেশি কথা বললে আমার ভালোবাসার মানুষটার জন্য আমার মন আরো কাঁদবে। একটু পরেই ট্রেন এসে পড়লো। আমি ট্রেনের একটি সিটে গিয়ে বসলাম। আমার সামনের সিটে বয়স্ক মানুষ বসা, আর আমার পাশের সিটে একটা মেয়ে বসেছে, কিন্তু আমি সেদিকে ততটা খেয়াল করছি না। একটু পরে ট্রেনটা ছাড়লো, সাথে সাথে মেয়েটির মাথাটা আমার কাঁধে এসে পড়লো। মেয়েটি তখন বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি এভাবে আপনার গায়ে গিয়ে পড়বো। তখন আমি বললাম, কোনো সমস্যা নেই, ইটস ওকে। চলে যেতে যেতে মনে পড়লো প্রিয় মানুষটার কথা। সেই দিন যেদিন তাকে প্রথমবার দেখেছিলাম, তখন ছিল শীতকাল, বিয়ে বাড়িতে ওর সাথে আমার দেখা। প্রথম আমি ভালোবাসায় এতটা বিশ্বাসী ছিলাম না, কিন্তু ওকে দেখার পর সবকিছু যেন আমি নিমেষেই ভুলে
যাই। যখন আমি ফার্স্ট ওকে শাড়ি পরে আমার চোখের সামনে দেখলাম, আমি যেন আমার পুরোটা জগৎ হারিয়ে ফেললাম। ওকে দেখে সিদ্ধান্ত তখনই নিয়ে নিয়েছি, বিয়ে করলে আমি ওকেই করব, আর সেটা যে করেই হোক। আপাতত আপনারা শুধু এতটুকুই জানেন, পরে না হয় একদিন আপনাদেরকে বলবো। এদিকে মেয়েটি আমাকে আবারও বলে উঠল, আচ্ছা আপনি এমন চুপচাপ কেন? আমি না এমন গোমরামুখ মানুষ একদমই পছন্দ করি না। তখন আমি মনে মনে ভাবছি, আমার জায়গায় থাকলে আপনি ঠিকই বুঝতেন আমি কেন চুপচাপ, আর আমি কেনই বা আপনার সাথে কথা বলতে যাব। তখনই মেয়েটি বলল, কি মিনমিন করে বলছেন, জোরে জোরে বলুন, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। তখন আমি বললাম, না কিছু না। কিছু বলবেন আপনি? মেয়েটি বলল, এই যে আপনি চুপচাপ আছেন। তখন আমি বললাম, আসলে আমার মন ভালো নেই, তাই আমি একটু চুপচাপ রয়েছি। মেয়েটি তখন বলল, কেন, কি হয়েছে আমাকে বলুন। মেয়েটির এমন আশ্চর্য আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম, যেন মনে হচ্ছে কতদিনের পরিচয়। তখন আমি বললাম, আসলে এই পৃথিবীতে আমার কেউ নেই, নিজের সবকিছু ছেড়ে দিয়ে অজানা উদ্দেশ্যে রওনা দিলাম। মেয়েটি তখন বলল, আমি আপনার কথা বুঝতে পারলাম না। আপনার আপন কেউ নেই তা তো বুঝলাম, কিন্তু অজানা পথে কোথায় যাচ্ছেন? আপনার কি বাড়িঘর নেই? তখন আমি বললাম, আমার সবই আছে, কিন্তু এখন আমার এই পৃথিবীতে কিছুই নেই, তাই সবকিছু ছেড়ে চলে এসেছি। সে অনেক কথা, আপনাকে বললে আপনি বুঝবেন না। তখন মেয়েটি বলল, আচ্ছা তা না হয় বুঝলাম না, কিন্তু আপনি এখন কোথায় যাবেন আর কি বা করবেন? তখন আমি বললাম, আসলে আমি জানি না, তবে দেখি আল্লাহ তাআলা কপালে কি রেখেছেন। সামনে বসা বৃদ্ধ লোকটা তার পাশে থাকা ওয়াইফকে বলল, তোমার স্বর্ণের চেনটা কোথায় গেল? তোমার গলায় তো দেখতে পাচ্ছি না। বৃদ্ধ মহিলাটি বলল, কি বলছেন? আরে আসলেই তো। সাথে সাথে মেয়েটি ওনাদের সাথে খুঁজতে শুরু করলো, কিন্তু আমি চুপচাপ বসে আছি। মেয়েটি তখন বলল, এই যে শুনছেন না, আপনি একটু হেল্প করুন। তারপর আমি সহ খুঁজতে শুরু করলাম। একটু পরে ট্রেনে অফিসার এসে বলল, স্যার কি হয়েছে? বৃদ্ধ লোকটি বলল, আমার ওয়াইফের চেনটা মনে হয় চুরি হয়েছে। অফিসার তখন বলল, স্যার আপনি চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা করতেছি এটার। তখন একে একে সবার ব্যাগ চেক করা হচ্ছে, আর বলা হচ্ছে যে কেউ কিছু মনে করবেন না, আমরা আপনাদের সুবিধার্থে আপনাদের সবাইকে চেক করব, কিন্তু আপনারা কিছু মনে করবেন না। পুরো ট্রেন স্তব্ধ হয়ে গিয়েছে। তখন আর বুঝতে বাকি রইল না বৃদ্ধ লোকটি অনেক প্রভাবশালী, তা না হলে এর থেকে বেশি কিছু হারালেও মানুষ এতটা স্তব্ধ হয়ে যায় না। তখন পাশে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা উনারা কে? মেয়েটি তখন বলল, আমার বাবা আর মা। আমি তো অবাক হয়ে গেলাম, এতক্ষণ ধরে একসাথে ছিলাম, তাহলে মেয়েটা তার বাবা মার সাথে কথা না বলে আমার সাথে কেন কথা বলল? তখন আর বুঝতে বাকি রইল না, এখন আমাকে চেক করা হবে। এখন সবাই আমার ব্যাগগুলো দেখবে। আমিও নির্দ্বিধায় তাদেরকে দিয়ে দিলাম। সবাই দেখতে পেল সেখানে গহনা আছে। তখন ট্রেনে থাকা স্যারটি বলল, এই দেখুন, এটা কি আপনাদের চেন? বৃদ্ধ লোকটি বলল, হ্যাঁ এটাই তো আমাদের চেন। তখন লোকটি বলল, তার মানে এই ছেলেটা চুরি করেছে, ওর যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে, আমি একদমই ছাড়বো না। তখন আমি বললাম, না আঙ্কেল, কি বলছেন? আমি কোনো চুরি করিনি, এটা আমার মায়ের সম্বল। আমার মা মারা যাওয়ার পর থেকে এই চেন আমি সবসময় আমার সাথে রাখি, আর এটাই আমার মায়ের শেষ স্মৃতি, এটা আমি চুরি করিনি। প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না, আপনাদের চেন হয়তো বা এখানে কোথাও আছে, আমি চুরি করিনি, বিশ্বাস করুন আমাকে। তখন আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, এই যে শুনছেন, আপনি অন্তত বলুন আমি তো চুরি করিনি, আমি তো আপনার সাথেই কথা বলছিলাম, তাহলে আমি কখন চুরি করব? কিন্তু মেয়েটিও কোনো কথা বলছে না, একদম চুপ করে আছে। এদিকে ট্রেনে থাকা অফিসাররা আমাকে ঘাড় ধরে সেখান থেকে নিয়ে যেতে লাগলো, কারণ যাদের চুরি হয়েছে তারা হচ্ছে এই শহরের সবচাইতে প্রভাবশালী। ঢাকা শহর ধরতে গেলে তাদের আন্ডারে, টাকা থাকলে যা হয় আর কি। আমাকে নিয়ে যেতে লাগলো। এমন সময় মেয়েটি এসে বলল, ওনাকে ছেড়ে দেন, আমরা আমাদের চেন পেয়েছি, তাই ওনাকে শুধু শুধু হয়রানি করার কোনো দরকার নেই। মেয়েটার কথা অনুযায়ী আমাকে ছেড়ে দিল। তারপর আমি সিটে এসে বসে পড়লাম, আর অঝরে আমার চোখে পানি ঝরছে। কি এমন পাপ করেছি আমি? আমার শেষ সম্বল, আমার মায়ের চেনটাও আমি আমার কাছে রাখতে পারলাম না। এক মিথ্যা অপবাদে আমি বাড়ি ছাড়লাম, একজন ধর্ষণকারী হিসেবে সবার কাছে অপবাদী হয়ে থাকলাম। এখন আবার মায়ের শেষ সম্বলটাও আমার কাছ থেকে চলে গেল। ঠিক এমন সময় মেয়েটার চোখ সিটের কোনায় পড়ল, দেখতে পেল একটি চেন। তখন মেয়েটি সেটা হাতে নিয়ে তার বাবা মাকে ডাক দিল। তখন আর উনাদের বুঝতে বাকি রইল না চেনটা আমি চুরি করিনি। তখন আমি সাথে সাথে মাথাটা উপরের দিকে করে আঙ্কেলকে উদ্দেশ্য করে বললাম, আঙ্কেল আমার মায়ের সম্মানটা আমার হাতে ফিরিয়ে দেন। তার বাবা মা একদম অবাক হয়ে যায় আমার এমন আচরণ দেখে, কারণ আমি চাইলে পারতাম ওনাদের সাথে খারাপ ব্যবহার করতে, কিন্তু আমি তা করিনি। আমার কাছে এখন সেটা কোনো ম্যাটার করে না, কারণ আমার কাছে আগে হলো আমার মায়ের সম্বলটা। তখন বৃদ্ধ লোকটি বলল, এই নাও বাবা, আর তুমি আমাদের মাফ করে দাও, আমরা না বুঝে তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, আর এভাবে না বুঝে তোমাকে একটা অপবাদ দিয়ে ফেললাম, দয়া করে তুমি ভুল বুঝিও না।
না। আর একটা কথা, এরকম চেন আমি চাইলে 1000টা কিনতে পারবো, কিন্তু এটা প্রেমের শুরুতে আমি আমার টিফিনের টাকা জমিয়ে তোমার আন্টিকে এই চেনটা উপহার দিয়েছিলাম, তাই এই চেনটা আমাদের দুজনের কাছে অনেক স্পেশাল। তখন আমি বললাম, না আঙ্কেল, কি বলছেন, মাফ চাওয়া লাগবে না, মানুষের তো ভুল হতেই পারে। পাশে থাকা মেয়েটি তখন আমার এমন ব্যবহার দেখে আমার প্রতি মুগ্ধ হয়ে যায়। তারপর আমি সেখানে সিটে বসে পড়লাম। আবার লোকটি বলল, এই নাও আমার কার্ড, যে কোনো প্রয়োজনে আমাকে তুমি কল করতে পারো। তখন আমি কার্ডটা হাতে নিয়ে আমার মানিব্যাগে রাখলাম। মেয়েটি আমাকে বলল, সরি, আসলে আমাদের এমন আচরণের জন্য আপনার কাছে আমি দুঃখিত। আমি চাইলেও তখন কিছু করতে পারতাম না। মেয়েটিকে দেখে মনে হচ্ছে মেয়েটি যথেষ্ট ভদ্র। আমি আর কিছুই বললাম না, চুপ করে বসে রইলাম। এদিকে ফুলরানী বসে বসে ভাবছে সাজিদের কি হবে, সে কিভাবে থাকবে। সে কেবলমাত্র অনার্সে পড়ে, কি করে সেখানে থাকবে, দুনিয়াটা তো অনেক কষ্টের। এদিকে ফুলরানীর বাবা মা তাদের একমাত্র মেয়ের খুশির জন্য সবকিছু করতে পারে। ফুলরানী এমন মনমরা হয়ে আছে দেখে ফুলরানীর বাবা বলল, কি হয়েছে মা তোর, আমাকে বল কি লাগবে তোর। ফুলরানী তখন বলল, বাবা আমার কিছু হয়নি, আমার এমনি মন খারাপ। ফুলরানীর বাবা তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু মন খারাপ, কালকেই মা আমি তোমাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাব। ফুলরানী কিছুই বলছে না, সে চুপ করে আছে, কারণ তার এইসবের কোনো কিছুতেই কোনো আগ্রহ নেই। সে শুধু মনে মনে সাজিদের কথাই ভাবছে। এদিকে আমার সৎমা থানায় গিয়ে আমার নামে চুরির মামলা করলো, আমি নাকি উনাকে খুন করতে চেয়েছি, এটা বলে আমার নামে অভিযোগ করে আসলো। এদিকে আমার বাবা, আমার মায়ের মৃত্যুতেও তার মন কাঁদলো না। আমার মায়ের মৃত্যুর আগে সে দ্বিতীয় বিয়ে করে নিল, আর আমার মায়ের মৃত্যু হতে না হতে সে আমাকে পর করে দিল। সেই ঘরে রয়েছে 2টি সন্তান, একটি ছেলে একটি মেয়ে, তাই হয়তোবা আমাকে এতটা তুচ্ছ করছে। মাঝে মাঝে ভাবি, আমি তো তারই সন্তান ছিলাম, তাহলে কিভাবে পারলো আমার সাথে এমনটা করতে। তারপর ট্রেনটি থেমে গেল। তখন আর বুঝতে বাকি রইল না যে আমরা গন্তব্যস্থানে চলে এসেছি। একটু পরে দেখি বৃদ্ধ লোকটি আর তার সাথে মেয়েটি, ওরাও কেবিন থেকে বের হলো। ওদের পাশাপাশি আমিও বের হলাম। ট্রেন থেকে নেমে চলে আসতে যাব, তখনই মেয়েটি আমার হাত ধরে বলল, এই যে শুনছেন, আপনাকে একটা কথা বলি। তখন আমি বললাম, কিন্তু এভাবে হাত ধরে রেখেছেন কেন। মেয়েটি তখন বলল, ওহ সরি, আমি তো খেয়ালই করিনি। শুনুন না, আপনি আমাদের সাথে চলুন, আমি তো আপনার কথা শুনেছি, আপনি আমাদের সাথেই থাকেন, আপনার কোনো কিছুর কমতি হবে না। আর তাছাড়া আমাদের বাসায় কোনো পুরুষ লোক নেই, আপনি না হয় আমাদের বাসায় চাকরি করেন। তখন আমি বললাম, না না, তার কোনো দরকার নেই, আমি অন্য কোথাও খুঁজে নিব। মেয়েটি যেন আমাকে কত চেনে। সাথে সাথে আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে মেয়েটি আমার ব্যাগটি নিয়ে নিল আর বলল, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, চলুন আমার সাথে। তারপর আর কি করার, দেখছি আঙ্কেল আন্টি ওনারাও ভীষণভাবে আমাকে রিকোয়েস্ট করছেন। আবার মনে মনে ভাবছি, আসলেই তো আমারও তো যাওয়ার কোনো জায়গা নেই, কোথায় যাব, কোথায় বা থাকবো। তাই আর কোনো কিছু না ভেবে ওনাদের সাথে চলতে শুরু করলাম। এদিকে সাইমন অনিতা তাদের বাসায় গেল। বাসায় তেমন কেউ নেই, তাই অনিতা ভাবলো আজকে সাইমনকে ডেকে আনি। আর সাইমনের মন তো সেটাই চায়। আসলে সাইমন তো চায় অনিতাকে ব্যবহার করতে। সাইমন তো মনে মনে অনেক খুশি। যখন অনিতাকে ব্যবহার করা শেষ হবে তখনই ওকে ছুঁড়ে ফেলে দিবে, কিন্তু সেটা তো অনিতা জানে না। সন্ধ্যা ঠিক 7টার সময় সাইমন বাড়ির সামনে এসে গাড়ির হর্ন দিতে লাগলো। আর অনিতার রুমে গাড়ির আওয়াজ শুনতে পেয়ে বুঝে গেল যে সাইমন এসেছে। তাই অনিতা দেরি না করে রুম থেকে বের হয়ে দরজা খুলে দিল। দেখলো সাইমন এসে দাঁড়িয়ে আছে। সাইমন বলল, হাই বেবি, দেখেছো আমি এসে পড়েছি তোমাকে আদর করার জন্য। অনিতা বলল, হ্যাঁ জান আসো। সাইমন সাথে সাথে অনিতাকে বুকে জড়িয়ে নিল আর বলতে শুরু করলো, জান অনেকদিন তোমাকে আদর করি না। অনিতা বলল, আসলেই তো মাত্র, আদর করার অনেক সময় পাবে, আগে তুমি বসো, আমি তোমাকে নাস্তা দেই, তারপর আমরা একটু কথা বলি। কিন্তু সাইমন বলল, না তার কোনো দরকার নেই, তুমি রুমে চলো। অনিতার মাথায় তখন ঘুরপাক খাচ্ছে একটা কথা, আসলে সাইমন আমাকে অনেক বেশি আদর করতে চায়, না জানি বিয়ের পরে কি করবে। সাইমন বলল, ওই বেবি কি ভাবছো তুমি। অনিতা তখন বলল, না না কিছু ভাবছি না। তারপর অনিতাকে হাত ধরে একটা রুমে নিয়ে গেল। রুমে গিয়ে বেডে অনিতাকে শুইয়ে দিল। অনিতার উপরে ঝাঁপিয়ে পড়বে এমন সময় কলিং বেল বেজে উঠল। অনিতা তো সাথে সাথে ঘাবড়ে গেল, কিন্তু সাইমনের ওইদিকে কোনো খেয়াল নেই। সে অনিতাকে জোর করে আদর করতে লাগলো, কিন্তু অনিতার সাথে সাথে সাইমনকে একটা থাপড় দিয়ে বলল, কি করতেছো এসব, একটু পরেও আদর করতে পারবে, কিন্তু কে আসছে সেটা আগে দেখি। আমার মনে হচ্ছে আব্বু আম্মু চলে এসেছে, কিন্তু এই টাইমে কিভাবে, ওনারা তো আজকে আসার কথা ছিল না। সাইমন তখন বলল, কি বলছো এসব, তাড়াতাড়ি যাও দেখো। সাইমন মনে মনে ভাবলো, এই থাপ্পড়ের প্রতিশোধ আমি তোর থেকে নিব। যেই না অনিতা দরজা খুললো, দেখতে পেল তার বাবা মা দাঁড়িয়ে আছে। অনিতা তো ভয় শেষ। এমন সময় সাইমন রুম থেকে বেরিয়ে আসলো। সাইমনকে অনিতার বাবা মা দেখে অবাক হয়ে যায়। তাদের মেয়ের রুমে একটা ছেলে। তখন সাইমনকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেটা এখানে কি
করছে, আর তোর রুমে বা কি করলো। তাদের আর বুঝতে বাকি রইল না তাদের মেয়ে কি করছে। তখন সাইমনকে উদ্দেশ্য করে বলল, যা হয়েছে হয়েছে, আজকে আমি তোদের বিয়ে করিয়ে দেব, তা না হলে আমার মান সম্মান কোথায় যাবে। অনিতার বাবা মনে মনে ভাবলো না মেনেও কোনো উপায় নেই, কারণ তাদের মান সম্মান বাঁচাতে হলে এখন এই মুহূর্তে ওদেরকে বিয়ে দেওয়া লাগবে। তখন সাইমন বলে উঠল, কেন আমি বিয়ে করব, ওকে আমি বিয়ে করতে পারবো না। অনিতা তখন বলল, কি বলছো সাইমন, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এমন কথা কেন বলছো? তুমি তো বলেছিলে আমি তোমাকে ভালোবাসি। তখন সাইমন বলল, কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? আমরা শুধু রিলেশনে আছি, এর বাহিরে আমাদের মাঝে আর কিছুই নেই। আর রিলেশন আমি কি শুধু একজনের সাথে করেছি? তোর মতো অনেকজনের সাথেই করেছি, তাই বলে কি আমি সবাইকে বিয়ে করব? আমি হচ্ছি সাইমন, আমি কখনোই তোকে বিয়ে করব না। তারপর অনিতার বাবা মাও সিদ্ধান্ত নিল সাইমনকে পুলিশে দিবে। তাই আর দেরি না করে সাথে সাথে পুলিশকে কল দিয়ে সাইমনকে ধরিয়ে দিল। ঠিক তখনই অনিতা তার বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আব্বু আম্মু, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, আমাকে তোমরা মাফ করে দাও। আজকে তোমাদের একটা সত্যি কথা বলে দেই, আমি আর সত্যিটা লুকিয়ে রাখতে পারছি না। সেদিন সাজিদের কোনো দোষ ছিল না, আমি সাজিদকে ইচ্ছে করে ফাঁসিয়েছি। আসলে সাজিদ আমাদের দুজনকে একসাথে দেখে ফেলেছিল। আমি চেয়েছিলাম যাতে তোমরা এই বিষয়ে না জানো, যদি ও তোমাদেরকে বলে দেয় তখন তো সবকিছু শেষ হয়ে যাবে। তাই আমি নিজেকে বাঁচানোর জন্য ওর উপরে মিথ্যা অপবাদ দিয়েছি। আর সাজিদও সবকিছু মাথা পেতে নিল, কিছুই বলল না তোমাদের। তখন অনিতার বাবা মা মনে মনে ভাবলো, এ আমরা কি করলাম, মা মরা ছেলেটাকে এভাবে একা করে দিলাম, আরো কতই না মারলাম। ছেলেটা তো আমাদের ভালোই চেয়েছিল, কিন্তু আমরা কি করে পারলাম এমন একটা অমানুষের মতো কাজ করতে। জানি না ছেলেটা এখন কোথায় আছে, কি বা করছে। এদিকে ফুলরানী তার বাবা মাকে সোজা কথা বলে দিয়েছে, সে বিয়ে করলে সাজিদকে করবে, তা না হলে এই দুনিয়ার কাউকে করবে না। যত কষ্টই হোক, যত কিছুই হোক না কেন, সাজিদকে বিয়ে করবে, সাজিদের জন্যই অপেক্ষা করবে। আর এদিকে সাজিদ সে বাসাতে এখন কাজ করে, ওনারা সাজিদকে নিজের ছেলের মতো করে রাখছে। সেদিন রাতে এই ঘটনাগুলো না হলে হয়তোবা এমন সুযোগ পেত না। ওই বাড়ির সেই মেয়েটি সাজিদকে নিজের জীবনসঙ্গী করতে চায়। সে মনে মনে সিদ্ধান্ত নিল, কারণ সাজিদ সাধারণ অন্য ছেলেদের মতো না, অনেক ভালো, এমনকি অনেক ভদ্র। দেখতে দেখতে দীর্ঘ 5 বছর পেরিয়ে গেল। আজ সাজিদ সেই কোম্পানির ম্যানেজার, তাদের সবচাইতে কাছের লোক, যাকে তারা অন্ধের মতো বিশ্বাস করতে পারে। আর সাজিদও তো অনেক কষ্টের পর সেখানে পড়াশোনা করে তাদের বাসার কাজ করে নিজের যোগ্য স্থান নিজে তৈরি করে নিয়েছে। অবশেষে সে সিদ্ধান্ত নিল আজকে তার মনের আশা পূরণ হবে, কারণ সে তার যোগ্য স্থান তৈরি করে নিয়েছে এবং এখন তার কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই আছে। এখন সিদ্ধান্ত নিল তার সেই গ্রামের বাড়িতে যাবে, সেখানে গিয়ে সে এখন সবকিছু প্রমাণ করবে। কিন্তু সাজিদ তো জানে না প্রমাণ আর কি করবে। ওইদিকে তো এখন সবাই জানে সাজিদের কোনো দোষ ছিল না। তারপর সাজিদ অফিস থেকে বাসায় এলো। বাসায় এসে আঙ্কেল আন্টিকে বলল, আমি আমার গ্রামের বাড়িতে যাব। ঠিক তখন ওই মেয়েটি এসে বলল, ও আপনাদের তো বলা হয়নি, মেয়েটির নাম হলো সিমি। সিমি এসে বলল, না তুমি কোথাও যাবে না, তুমি আমাকে ছাড়া কোথাও যেতে পারো না। সাজিদ তখন সিমিকে বলল, আরে তুমি কি বলছো, আমি তো আবার চলে আসব, তুমি ওইসব নিয়ে একদম টেনশন করো না, আমি না আসা পর্যন্ত তুমি অফিসের কাজগুলো ভালোভাবে দেখো। সিমি তার মনের কথা তার বাবা মাকে অনেক আগেই বলে দিয়েছে, সে সাজিদকে পছন্দ করে, সাজিদকে যেন বিয়ের কথা বলে। তখন সাজিদকে উদ্দেশ্য করে সিমির মা বলল, তোমাকে একটা কথা বলার আছে। শোনো সাজিদ, তুমি আমাদের অনেক আদরের, তোমার কাছে একটা আবদার করব। আমি মনে মনে ভাবছি কি না কি আবদার করে বসে, আল্লাহ ভালো জানে। তারপরেও মনে মনে কিছুটা আন্দাজ করতে পারলাম, কিন্তু মুখ ফুটে কিছুই বললাম না, কারণ আমার মনে এখনো সেই ফুলরানীর মুখটা ভাসছে। তখন সিমির মা বলল, তুমি গ্রাম থেকে আসলে আমরা চাই তুমি আর সিমি একসাথে বিবাহ করে সারা জীবন তোমরা একসাথে থাকো। কথাটা শুনে আমি কি বলবো তা বুঝতে পারছি না, কারণ যারা আমাকে রাস্তা থেকে এনে উনাদের বাসায় স্থান দিয়েছে, এত কিছু করেছে, তাদেরকে আমি কি করে না করি। কিন্তু না করা ছাড়াও তো আমার কোনো উপায় নেই। তাই সাহস করে আমি আন্টিকে উদ্দেশ্য করে বললাম, আন্টি, আমার একজন প্রিয় মানুষ আছে, তার নাম ফুলরানী, আমি তাকে সেই অনেক আগে থেকে ভালোবাসি। তাহলে আপনি বলুন, আমার মনে একজনকে রেখে আমি কিভাবে সিমিকে বিয়ে করি? আমি আপনাদের জন্য সেটা করতে পারবো, কিন্তু আমার মনে তো সেই ফুলরানীটাই থাকবে। তখন সিমির মা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার কি কাজ আছে সবকিছু শেষ করে আসো। মনে মনে ভাবলো, আর যাই হোক এই কাজটা করা যাবে না, সিমিকে বুঝিয়ে বলবে। দীর্ঘ 5 বছর পর সাজিদ তার গ্রামে পা রাখলো। যখন সে তার গাড়ি নিয়ে তার বাড়ির সামনে পা রাখলো, সাথে সাথে তার সৎমাকে দেখে অবাক হয়ে গেল। অবশ্য তার সৎমা তাকে চিনতে পারছে না। সাজিদ একটু কাছে যেতেই তারপর চিনতে পারলো। কোট টাই পরা সাজিদকে দেখে তার সৎমা পুরা অবাক হয়ে যায়। তখন সাজিদ একটু মাথা ঘুরিয়ে দেখতে পেল সাজিদের বাবা একটা চেয়ারে বসে আছে, চোখেও কম দেখে, অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। সাজিদের বাবা বলল, কে এসেছে? সাজিদের সৎমা বলল, আমি ঠিক চিনতে পারছি না। সাজিদ তখন বলল, আমি সে, যাকে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিলে।
হ্যাঁ, আমি সেই সাজিদ, যেই সাজিদের মা মারা যাওয়ার পর তোমরা তাকে পর করে দিয়েছিলে, যে তোমার নিজের সন্তান হওয়া সত্ত্বেও তার কথা একটিবারও ভাবনি, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তখন সাজিদের বাবা বলল, আমার নামে যা শুনেছিস বা তোর উপরে আমি যা করেছি সবকিছুই সাজানো নাটক। তোকে যদি ওই দিন আমি এভাবে না চলে যেতে দিতাম তাহলে হয়তোবা আজকে তুই এত বড় হতে পারতি না, কারণ এই সমাজের মানুষ অনেক খারাপ। একটা খুঁত পেলে সেই খুঁতটাকে টেনে টেনে অনেক বড় করে ফেলবে, আর তোকে জীবিত থাকতেও মেরে ফেলবে। তাই আমি নিজের বুকে পাথর চাপা দিয়ে সেদিন তোকে এভাবে চলে যেতে দিয়েছি। হয়তোবা তুই কোনোদিনও বুঝতে পারবি না, কিন্তু যেদিন তুই বাবা হবি সেদিন বুঝবি। আমি তোকে যতই আগলে রাখার চেষ্টা করি, কিন্তু সমাজের মানুষ তোকে বলবে তুই একটা ধর্ষক। আমি চাই না আমার ছেলেকে কেউ ধর্ষক বলুক, আমার ছেলে কারো কাছে অপমানিত হোক। তাই তোকে আমি এই অপবাদটা দিয়ে তোর মধ্যে একটা জিদ তৈরি করে দিয়েছি, যাতে তুই কোনো একদিন নিজেকে সেভাবে তৈরি করে নিতে পারিস। অবশেষে তুই সেটা পেরেছিস, এটাই আমার শান্তি, এটাই আমার পাওয়া। একজন বাবা হিসেবে আমার আর কোনো কিছু চাওয়ার নেই। আর হ্যাঁ, এই যে সম্পত্তিগুলা দেখছিস এগুলো তোর নামেই লেখা আছে। বাবার কথা শুনে তো সাজিদের চোখ দিয়ে পানি চলে আসলো। এতদিন সে কতই না ভুল বুঝলো। অন্যদিকে তার মামা মামি ও সাজিদের আসার কথা শুনে সাথে সাথে বাড়িতে এসে হাজির, আর সাজিদকে বলল, আমাদেরকে মাফ করে দে বাবা, ওই দিন তোমার সাথে যা করেছি একদমই অন্যায় করেছি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আর সাজিদ তো এতদিন পরিবারহীন ছিল, তাই সে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মাফ করে দিল। অবশেষে সে তার ফুলরানীর বাসায় যাবে। যেই ফুলরানীর বাসায় গেল, ফুলরানী দরজাটা খুলতেই দেখলো সাজিদ। সাজিদকে দেখতে পেয়ে সাথে সাথে সাজিদকে বুকে জড়িয়ে নিল আর বলল, আজকে কতটা বছর আমি তোমাকে দেখতে পাইনি, কত বছর তোমার সাথে কথা হয়নি, তুমি জানো আমি তোমার জন্য কতই না অপেক্ষা করেছি। সাজিদ তখন বলল, হ্যাঁ আমি জানি, আমি সবটাই জানি, আমি তোমার সব খবর নিয়েছি, তুমি আমার জন্য যা করেছো আমি জানি এটার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তাই তো আমি তোমাকে বিয়ে করার জন্য চলে এসেছি, তোমাকে আমার বউ বানিয়ে আমার সাথে নিয়ে যাব। তারপর ফুলরানীর বাবা মা আর সাজিদের বাবা মা সবাই মিলে বিয়ের ডেট ফিক্সড করলো। জানুয়ারি মাসের 1 তারিখে তাদের বিয়ে। বিয়ের আর বেশি দিন বাকি নেই, আর কিছুদিন। দেরি না করে তার আঙ্কেল আন্টি আর সিমিকে কল করে জানিয়ে দিল যাতে তারা চলে আসে। এরপর সাজিদ আর ফুলরানীর বিয়ে হয়ে গেল। সিমি এবং তার বাবা মা সবাই এসেছে, সাজিদের অফিসের কলিগরাও এসেছে। ধুমধাম করে তাদের বিয়ে হয়। যে সাজিদ একটা সময় মিথ্যা অপবাদ নিয়ে গ্রাম ছেড়েছিল, আজকে সেই সাজিদ গ্রামের সবচাইতে সম্মানিত ও ধনী লোক। দিন শেষে এটাই বোঝা গেল, সততা থাকলে আর টাকা পয়সা থাকলে সবকিছুই এই সমাজে ধামাচাপা পড়ে যায়। আসলে আমাদের সমাজে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো চেঞ্জ হলে অনেক কিছুই সুন্দর হতো। সমাজের মানুষ যদি মিলেমিশে থাকে তাহলে ওই সমাজ সবসময় সুন্দর থাকে। অবশেষে সাজিদ ও তার ফুলরানীর বিয়ে সম্পূর্ণ হলো। আর বাসর রাতে ফুলরানী সাজিদকে বলল, তুমি আমাকে ধরতে পারবে না, তোমার জন্য আমি অনেক কান্না করেছি, তোমার জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু তুমি তো আমার জন্য কিছুই করো নাই। সাজিদ বলল, হ্যাঁ জান, সরি, আমি ভুল করে ফেলেছি, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, শুধু তোমাকে বিয়ে করতে পেরেছি জান। তারপর সাজিদ ফুলরানীকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। ওইদিকে সিমিও তার মনের মধ্যে কোনো আক্ষেপ রাখলো না। ওর প্রিয় মানুষ যদি সুখে থাকে তাহলে ও সুখে থাকবে। এরপর আর কি, তাদের হয়তো বাচ্চা কাচ্চা হবে আল্লাহ দিলে। তাদের ভবিষ্যতের জন্য সবাই দোয়া করবেন। আমি চাই সবার ভালোবাসা বাস্তবেও পূর্ণতা পাক। অন্যদিকে সাজিদের মামাতো বোন দেশের বাহিরে চলে গিয়েছে, সেইখানে বিয়ে শাদী করে ওইখানেই রয়ে গিয়েছে। আপনাদের কি মনে হয় সাজিদের মামাতো বোনের সংসার জীবন কতটুকু সুখের হতে পারে? কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাইমন নামের ছেলেটা কেমন সেটাও কমেন্ট করে জানাবেন। সাইমন কি আদৌ তার এই লুচ্চা স্বভাব ছেড়ে মানুষের কাছে ভালো হতে পারবে, নাকি সে এখনো সেই লুচ্চাই আছে? সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সাজিদ এবং ফুলরানীর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। অবশেষে কিছু গল্প এভাবেই সমাপ্তি দিতে হয়। ওরা দুইজন বিয়ে শাদী করে সুখী আছে। আর আপনারা আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর গল্প কেমন হয়েছে সেটা কমেন্ট করে দিবেন, তাহলে আমিও সুখী থাকবো। তো আর কি, গল্প শেষ, দোকান বন্ধ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরিশেষে তুমি সম্পূর্ণ গল্প এখানে শেষ করা হলো। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের জন্য আরো ভালো ভালো গল্প নিয়ে আসা হবে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।